তুমি নিজেকে কি কল্পনা করতে পারো একজন পুলিশ অফিসার হিসাবে বা একজন আর্মি অফিসার হিসাবে বা একজন নেভি অফিসার হিসাবে? তুমি যদি চোখ বুজে নিজেকে কল্পনা করতে পারো যে হ্যাঁ আমি ভবিষ্যতে গিয়ে ওইটা হব এবং আমার মধ্যে পোটেনশিয়াল আছে, তাহলে তুমি অবশ্যই পারবে। তো তোমাকে কিন্তু পার ডে ওটা ইমাজিনেশন করতে হবে যে আমি ভবিষ্যতে 1 বছর পরে গিয়ে কোন জায়গায় থাকবো, আমার স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় থাকবে, আমার বাবা মাকে আমি কি সেই সফলতাটা দিতে পারবো যেটা সারা জীবন তারা আমার কাছে চেয়ে এসেছে, বা যারা মানে পাড়া প্রতিবেশী যারা আমাকে আজীবন ক্রিটিসাইজ করে এসেছে যে কতজন তো ওভাবে করে, যতজন তো চেষ্টা করে, কেউ পায় না, বা এখনকার সরকারি চাকরি তো টাকা ছাড়া হয় না, এইসব কথাকে যদি তুমি চাও যে না আমি মিথ্যা বলে প্রমাণ করব, তাহলে তুমি 100% চেষ্টা করবে, আর এই চেষ্টা তুমি ছাড়বে না। ঠিক আছে? তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করো কিন্তু স্বপ্ন দেখছো পুলিশ হওয়ার, ইউনিফর্ম পরার, তো তাদের জন্যই স্পেশালি আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা কেন পুলিশের চাকরিতে আসবে বা পুলিশের চাকরিতে কী কী রয়েছে, পুলিশের চাকরিতে কী কী ডিফিকাল্টি রয়েছে, সেই ডিফিকাল্টিগুলো তোমরা কীভাবে পেরিয়ে আসবে সেই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এ হচ্ছে আমাদের মনিটর বলতে পারো। ঠিক আছে? আমাদের এখন ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিংয়ের মনিটর বলতে পারো। তিনি ডিসকাস করবেন। ঠিক আছে? কিভাবে তোমরা পুলিশের চাকরিতে কেন আসবে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা খুব নিম্নবিত্ত ফ্যামিলি, যারা খুব পরিশ্রম করে আজ মেধা দিয়ে পরিশ্রম করে যাচ্ছ, তো তারা কেন আসবে সেই নিয়ে ডিসকাস করবে। তো প্রথমে তুমি তোমার পরিচয়টা যাও। নমস্কার সবাইকে, আমার নাম স্বপ্নময় দত্ত। আমি বর্তমানে আমার দাদার সঙ্গেই আমরা কলিগ, আমরা WP টেলিকমিউনিকেশনের কর্মরত একজন ওয়্যারলেস অপারেটর। বর্তমানে আমরা এই যে পোস্টটাতে আছি, আমরা সত্যি বলতে সবাই অনেক পরিশ্রম করে, অনেক খেটে খুঁটে, অনেক চেষ্টা করে এই জায়গাতে কিন্তু এসেছি। এবার আজকে দাদা আমাকে বললো যে যারা বেসিক্যালি একদম গরিব বাড়ির ছেলে বা যারা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, তারা কিভাবে একটা ডিপার্টমেন্টে আসতে চায়, যারা ক্যাব বেল্টে জব করতে যায় তারা কীভাবে আসতে চায় বা কীভাবে আসতে পারে, এই ব্যাপারে তোমাদের কিছু বলতে। আচ্ছা, এই ব্যাপারে আমি তোমাদেরকে কীভাবে বলবো, কেন বলবো, কারণ আমি নিজেই সত্যি বলতে একটা পোর ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছি, এবং আমি এই ফ্যামিলির যে স্ট্রাগলটা, মানে বেসিক নিড যে সামান্য কিছু টাকা বা একটু সুযোগ সুবিধা, একটু যে পারিবারিক সুখ, এইটুকুই থাকে, আমাদের বিশাল কিছু চাহিদা থাকে না। তো এই সব জিনিসগুলো কাটিয়ে যেহেতু আমি এই জায়গাতে এসেছি, তো আমি তোমাদেরকে আশা করি ভালোভাবে গাইড করতে পারবো। আচ্ছা, প্রথমত বলি, যারা একদম গরিব বাড়ির ছেলে বা যারা একদম লোয়ার মিডল ক্লাস বাড়ির ছেলে, তাদের কাছে কিন্তু মানে হারানোর কিছু আর থাকে না, কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে। এবার তাদের বেসিক্যালি একটু লক্ষ্য থাকে যে তাদের ফ্যামিলিটাকে তারা কিভাবে স্টেবল করতে পারে, তারা তাদের নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে রাজি আছে। তো সেই সব ছেলেরাই সাধারণত কিন্তু এই ডিফেন্সের জন্য, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড অথবা এই আমাদের স্টেটের পুলিশ সার্ভিসগুলোতে জয়েন করে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের ডিফিকাল্টিসগুলোকে কাটিয়ে এই চাকরিতে জয়েন করবে। দেখো, যেহেতু তোমাদের লক্ষ্য এই ডিপার্টমেন্টের এই ক্যাব বেল্ট চাকরিতে জয়েন করা, তাই তোমাদের বিশাল কিছু হায়ার স্টাডি প্রয়োজন না। আমরা বেসিক্যালি যে চাকরিগুলো দেখতে পাই সরকারের তরফ থেকে এই পুলিশের জন্য, সেটা হয় গ্র্যাজুয়েট লেভেলের, না হলে 10th পাস কনস্টেবল লেভেলের। এবার যারা বেসিক্যালি টার্গেট করো যে আমরা কনস্টেবলে আসতে চাই, বা আমার মতো ওয়্যারলেস অপারেটর যদি 12 সায়েন্স থাকে এরকম ডিপার্টমেন্টে আসতে চাই, কিংবা আর্মিতে জিডিতে যেতে চাও, কিংবা আর্মির টেকনিক্যাল, এছাড়া যাদের সায়েন্স করা আছে, নেভির SSR আছে, AA আছে, অথবা 10 থাকলে MR আছে, এইসবে আসতে চাও, তো তাদের জন্য আমি কিছু গাইডেন্স দেবো। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে এবং মন দিয়ে শুনবে, তো আশা করি তোমরা এটাতে উপকৃত হবে। আচ্ছা দেখো, যারা বেসিক্যালি এই ডিপার্টমেন্টে আসতে চাইছো, তাদের প্রথম করণীয় হবে যে তোমাদের যেমন করে হোক ভালোভাবে একটু পড়াশোনা করো, যাতে স্কুল লেভেলে যদি একটু ভালো মার্কস স্কোর করো, ভালোভাবে যদি পড়াশোনা করো, তাহলে এই জায়গাতে কী হবে, তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না। নইলে এই জায়গাতে যেহেতু কম্পিটিশন বেশি, তোমাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি 12টা ভালোভাবে কমপ্লিট করার পরে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কখন আমাদের সরকার এই ধরনের ফর্মগুলো বের করছে। তো এই ধরনের ফর্মগুলো বের করার সাথে সাথে তোমাকে 3টে জিনিসে কিন্তু এটাতে পারদর্শী হতে হবে। প্রথমত একটা হচ্ছে এডুকেশনাল দিক দিয়ে, তোমাকে এডুকেশন ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এরা ফিজিক্যাল মেজারমেন্টটা খুব ভালোভাবে চায়, তো তোমাকে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য নিজেকে তৈরি করতে হবে। আর 3 নাম্বার, তোমাকে এটার জন্য তৈরি থাকতে হবে যে তুমি অনেকগুলো ফেলিওরের সম্মুখীন হতে চলেছো। ঠিক আছে? যদি তুমি এই 3টে জিনিসকে আয়ত্তে আনতে পারো, তাহলে একদম 100% যে আমি আজকে যে জায়গাতে আছি তুমিও ওই জায়গাতেই থাকবে, আজকে আমার দাদা যে জায়গাতে আছে তুমিও এই জায়গাতেই থাকবে। আচ্ছা, তোমার করণীয় কর্তব্য হলে প্রথমে তুমি এডুকেশনালটাকে ভালো করে করলে স্কুল লাইফে, যারা অ্যাকচুয়ালি 17-18 বছরের ছেলে যারা এখনও পর্যন্ত স্কুল লাইফে আছে ওদের জন্য এই কথাটা, আর যারা অলরেডি 12 কমপ্লিট করে নিয়েছে ওদের জন্য বলবো যে তুমি
এই চাকরির জন্য যেটুকু পড়ার প্রয়োজন হয় তুমি সেইটাতে ফোকাস করবে। অর্থাৎ এই চাকরি তোমার কাছ থেকে বেশি কিছু সাবজেক্ট চায় না। কি চায়? একটা হচ্ছে ম্যাথমেটিক্স, 2 নাম্বার হচ্ছে রিজনিং, 3 নাম্বার হচ্ছে জেনারেল সায়েন্স কিংবা জিকে, আর 4 নাম্বার কিছু কিছু চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে ইংলিশ। তোমরা ইংলিশটাকে যদি বা ডিফেন্সের জন্য অ্যাভয়েড করতে পারো, বাট এই 3টে চাকরির 3টে সাবজেক্টে তোমরা কিন্তু ভালোভাবে ফোকাস করবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে পড়াশোনা করবে। দেখো, এই চাকরি যেহেতু সরকারি চাকরি, তা আমরা জানো যে এখনকার যুগে সরকারি চাকরির কম্পিটিশান প্রচুর বেশি, মানে হিউজ লেভেলের মানুষরা এই চাকরিতে বসে। তুমি একজন নিউ ক্যান্ডিডেট, তোমার কাছে একদম অভিজ্ঞতা নেই, বাট তোমার মতো বিগত 3 বছর 4 বছর ধরে বহু ছেলে পরীক্ষা দিয়ে ফেল করে এসছে, তো ওর কাছে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু লাখ সাথ দিচ্ছে না বা একটু পরিশ্রমের কমের জন্য চাকরি হচ্ছে না। তো তোমার কম্পিটিশন হবে ওদের সাথে, তাই জন্য তোমাকে পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। এবার তুমি যদি বলো যে আমার কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই, আমি কীভাবে পড়াশোনা করবো? দেখো, তোমার কাছে যদি অ্যাকচুয়ালি উইল পাওয়ার থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলেও তুমি ইউটিউব থেকে কন্টেন্ট পেয়ে যাবে। এবার এই কন্টেন্ট নিয়ে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলাতে কন্টেন্ট খুব একটা পাওয়া যায় না। এটা খারাপ লাগলেও আমি একজন বাঙালি হয়ে বলছি, আমাদের বাংলাতে কন্টেন্ট খুব একটা ভালো পাওয়া যায় না। তো তোমাকে চেষ্টা করতে হবে যাতে তুমি একটু হিন্দি কন্টেন্টগুলো ফলো করো। তুমি দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো টিচাররা আছে যারা হিন্দিতে পড়ায়। হ্যাঁ, বাংলা টিচাররা খারাপ বলছি না, বাট ইউটিউব যেহেতু হিন্দি যে টিচারগুলো আছে ওরা একটু ভালো টাইপের একটু কন্টেন্ট প্রোভাইড করে, কারণ তারা বেসিক্যালি এসএসসির জন্য পড়ায়, মানে অর্থাৎ যেগুলো আমাদের স্টাফ সিলেকশন কমিশন আছে ওর জন্য পড়ায়। এছাড়া তারা হচ্ছে ইউপিএসসির জন্য পড়ায়, কিংবা তারা একটু হায়ার স্টাডিজ যেগুলো হয় সেই সব ব্যাপারে এক্সামগুলোর জন্য পড়ায়। তো ওদের কন্টেন্টের লেভেলটা বেশি, তো চেষ্টা করবে ওদের কাছ থেকে কন্টিনিউ ফলো করা। এবার তুমি কন্টেন্ট পেলে ইউটিউব থেকে। এবার দ্বিতীয়ত হচ্ছে কোনো দিন 10টা টিচারকে ফলো করবে না, যে কোনো একটা টপিকের একটা টিচার। আমি ম্যাথ এই স্যারের পড়ানোটা ভালো লাগছে, তো আমি এই স্যারকে নিয়েই পুরো কোর্সটা কমপ্লিট করবো ম্যাথের। আমার রিজনিং এই স্যারের ভালো লাগছে, তো আমি এই স্যারের কাছ থেকে রিজনিংটা পুরো কমপ্লিট করবো। এমন করবে না আমি ইউটিউব খুললাম, আমার একটা টপিক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা টাইম স্পিড ডিস্টেন্স, ম্যাথামেটিক্সের টপিক, আমি একটা খুললাম, ইউটিউব আমাকে 5টা সাজেশন দিল, আমি এই স্যারের 5 মিনিট কোর্স করলাম, তারপরে একটা স্যারের 25 মিনিট করলাম। এই জিনিসটা করবে না, কনসিস্টেন্ট হবে, যে কোনো একটা স্যারকে বিশ্বাস করবে, সব স্যাররাই ভালো। আচ্ছা, এটা গেল ম্যাথের ব্যাপার। এবার রিজনিংয়ের ব্যাপারেও এরকম সেম জিনিস। এবার জিকে জিএসের ক্ষেত্রে এটার জন্য তোমাকে একটু কিন্তু পরিশ্রম করতে হবে, মানে তোমাকে সবসময় নিজেকে বিজি রাখতে হবে এই পেপার পড়ার দিক দিয়ে, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স যে স্যারগুলো পার ডে প্রোভাইড করে, ঘুম থেকে উঠে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টুকটাক ফলো করতে হবে। এভাবে কি হবে, তুমি যখন একদিন করবে তোমার ভালো লাগবে না, বাট কন্টিনিউ যখন করতে থাকবে, তোমার প্রাকৃতিক মানে পরিবেশে কী কী হচ্ছে, সমাজে কী কী ঘটছে, পলিটিক্যালভাবে কী হচ্ছে, কিংবা জিওগ্রাফিক পলিটিক্যালভাবে কী হচ্ছে, জিও পলিটিক্সে, সেই ব্যাপারেও তোমার ইন্টারেস্ট জাগবে, তোমার নলেজও বাড়বে, আর কনফিডেন্সও আসবে। তো জিকে জিএস এভাবে আসবে। এছাড়া তোমরা কিছু বই ফলো করবে, যে বইগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বর্তমান সমাজে যে কোনো জিনিস শিখতে গেলে। সেটা হচ্ছে লুসেন্টের জিকের জন্য লুসেন্টের জিকে খুব ভালো একটা জিকে, তুমি যদি পুরোটা পড়তে পারো তাহলে আশা করি তোমার খুব একটা বাইরের কোশ্চেন যাবে না। তো এটা গেল তোমার জিকে জিএসের ব্যাপারে। এবার যেটা আমাদের পড়াশোনার ব্যাপারে ডাউট ছিল সেটা হয়ে গেল। এবার দ্বিতীয়ত, পড়াশোনার পাশাপাশি তোমাকে যে জিনিসে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল ফিটনেস। তুমি যদি ফিজিক্যাল ফিটনেসে ফোকাস না করো তাহলে দেখা যাবে তুমি পড়াশোনাতে এক্সাম তো ক্লিয়ার করে নিয়েছো, যেটা বেসিক্যালি তোমাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবে, সেটা কিন্তু যারা 12-এ বা 10-এ বা কলেজ লাইফে ভালো পড়াশোনা করে ওদের কিন্তু এক্সাম নিয়ে প্রবলেম হয় না। ওদের ইচ্ছে থাকে ওরা অফিসার হবে, ওদের ইচ্ছে থাকে ওরাও সাকসেসফুল হবে, বাট ওদের কিন্তু প্রবলেম হয় না ওই পড়াশোনা নিয়ে। বাট প্রবলেম কোথায় হয়? প্রবলেম হয় ফিজিক্যাল নিয়ে, কারণ ওরা পড়াশোনার পিছনে এত টাইম দিয়ে দেয় যে ফিজিক্যালটার দিকে ভাবেই না, ভাবে ওটা মাঠের আগের দিন হয়ে যাবে। বাট আমি নিজে ফেল করেছি 2019-এ, আর্মির মাঠ ফেল করেছি, আমি হচ্ছে বেঙ্গল পুলিশেরও মাঠ ফেল করেছি। বাট পরে আমার ধ্যান এসেছে না ভাই, আমাকে একটু ভালো করে পড়তে হবে এবং ভালো করে ফিজিক্যাল ফিটনেসের জন্য লড়তে হবে। তো ফিজিক্যাল ফিটনেসে মাস্ট ফোকাস দেবে, দিনে অ্যাটলিস্ট 45 মিনিট মর্নিংয়ে উঠে তোমরা একটু ফিজিক্যাল ফিটনেসের উপরে ধ্যান দেবে। তোমরা রানিংটা মাস্ট করবে, চেষ্টা করবে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার ধীরে ধীরে ইনক্রিজ করে এগুলো প্র্যাকটিস করা। আচ্ছা, 3 নাম্বার যেটা বলেছিলাম যে উইল পাওয়ারটাকে স্ট্রং রাখতে হবে এবং ফেলিওর হওয়াটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যখন এক্সাম দেবে এটা ভেবে নিও না যে আমি প্রিপারেশন নিয়েছি, আমি যেহেতু তোমাকে আমি বলছি, তুমি ভাবলে যে আমি পড়াশোনা করলাম, ফিজিক্যাল করলাম, তুমি চাকরি পেয়ে যাবে না। দেখো, তোমার মতো হাজারো ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু অনেক স্ট্রং, অনেক দিন ধরে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে বসে আছে, তাদের সাথে তুমি লড়ছো। তো প্রথম চেষ্টায় তুমি ফেলিয়ার হতেই পারো, বা দ্বিতীয় চেষ্টা বা তৃতীয় চেষ্টা। আমি নিজে প্রায় 20খানা এক্সাম ফেল করেছি, তার মানে এই নয় আমি আমার উদ্যম ছেড়ে দিয়েছি। আমি চেষ্টা করছি এখনও যদি আমি কিছু ভালো করতে পারি, এবার ভগবানের উপরে বাকিটা, বাট আমি আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। যে তুমি ব্যর্থ হতে পারো এটা নিয়ে মন মরা হওয়ার কিছু নেই, কিন্তু তুমি চাকরি অবশ্যই পাবে। আচ্ছা, কিভাবে আমি বলতে পারি যে তুমি মানে ফেলিয়ার হওয়ার পরও চাকরি পাবে? দেখো, আমি 2019 থেকে কম্পিটিটিভ এক্সামে আছি, 2019 থেকে 2023-তে এসে আমার
ফাইনাল মেরিট লিস্টে একটা পরীক্ষাতে নাম এসে। কিন্তু তার আগে আমি 2 বার আর্মির এক্সাম, 1 বার নেভি এসএসআরের এক্সাম, তারপরে হচ্ছে তোমার এসএসসি জিডি যেগুলো আছে ওর এক্সাম, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের এক্সাম, আমি বেঙ্গল পুলিশের কনস্টেবল বা বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর এগুলো আমি পাস করেছি। কিন্তু তার সাথে সাথে মনে হয় 4 বার সিএইচএসএল ফেল করেছি, সিজিএল 2 বার ফেল করেছি, এফকেট 2 বার ফেল করেছি। তার সাথে সাথে তোমার আরও যেসব এক্সাম যেমন বাকি আরও যেসব আছে সিপিও টিপিও এইসব নিয়ে অনেক এক্সাম ফেল করেছি, ঠিক আছে। বেঙ্গল পুলিশের আমি হচ্ছে জেল ওয়ার্ডেন ফেল করেছি। তো তুমি যখন শুরু করবে তখন এই ফেলিওরটা তোমার কাছে থাকবে, বাট তুমি যদি কন্টিনিউয়াস লেগে থাকো তাহলে 100% তুমি পাস করবে। আচ্ছা, আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি জানি না তোমরা কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, বাট আমি চেষ্টা করেছি আমার ভালো মতো যতটা বোঝানো যায়। এবার আরেকটা টপিক তোমাদেরকে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে এনসিসি করতে চায় যে আফটার 12th আমি এনসিসি ঢুকবো বা আফটার 10th এনসিসি ঢুকবো। দেখো, আমি যেহেতু এনসিসি সি সার্টিফিকেট একজন হোল্ডার, তো আমি তোমাকে এই ব্যাপারে আশা করি গাইড করতে পারবো। তো তোমাদের আমি বলতে চাই, যারা এনসিসি করতে চাও তোমাদের জন্য খুব ভালো ব্যাপার। এনসিসি তোমাদেরকে পার্সোনালিটি দেয়, এনসিসি তোমাদেরকে একটা মানে কি বলো বেস্ট মাইন্ডসেট দেয়, এনসি তোমাকে নিজের প্রতি বিশ্বাস করতে শেখায়, এনসি তোমাকে সমাজের সামনে একটা একটা বিশিষ্ট মানুষ তৈরি হতে শেখায়। তো এনসি তুমি করতে পারো, কিন্তু এনসিসি করার চক্করে তুমি কিন্তু নিজের পড়াশোনাটা শেষ করে দেবে না। কারণ এনসিসিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে 3টে বছরে হয়। একটা 10-এর আগে হয় যেটা জুনিয়র ডিভিশন, এরপরে আফটার 10th যেটা হয় সিনিয়র ডিভিশন। তো তুমি যখন জেডি কোর্স করবে সেটা হতে অতটা প্রেশার মনে হবে না, বাট তুমি যদি সিনিয়র ডিভিশন মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করতে চাও তোমাকে কিন্তু একটা ভালো রকম ফেস করতে হবে, চাপের সম্মুখীন হতে হবে। কেমন? তুমি যখন এনসিসি করবে ওতে পার ডে তোমার সপ্তাহে 2টো করে ক্লাস হবে কিংবা একটা করে, ওটা ব্যাটালিয়নের উপর ডিপেন্ড করে। তো ওতে তোমাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। একটা ট্রেনিং সেন্টারে যা যা ট্রেনিং দেওয়া হয় একটা আর্মিকে বা পুলিশকে বা নেভিকে, তো তার বেসিক ট্রেনিং তোমাকে কিন্তু এনসিসিতে শেখানো হয়। তার ডিসিপ্লিন, তার লাইফ, তার সব কিছুই তোমাকে এনসিসিতে শেখানো হয়। এবার প্রশ্ন হচ্ছে তুমি যখন এনসিসি করবে তো তোমার টাফ কী ফেস করতে হবে, কী স্ট্রাগল সম্মুখীন হতে হবে। এক তো এনসিসিতে তোমার বছরে 2 থেকে 3টে বিভিন্ন রকমের ক্যাম্প আছে, আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প, এছাড়া স্থল সেনা ক্যাম্প, অথবা নর্মাল কম্বাইন্ড ক্যাম্প যেগুলো নর্মাল হয়, ঠিক আছে। তো এই টাইপের ক্যাম্পগুলো সম্মুখীন হতে হবে, এতে কিন্তু পড়াশোনার বড্ড ক্ষতি হয়। আর তো তোমার পড়াশোনাটাকে যদি তুমি সাথে বজায় রাখতে পারো এবং তোমার যদি মনে হয় যে আমার ভাই ক্ষমতা আছে আর আমি পারবো, আমি করে দেখাবো, তাহলে তুমি এনসিতে ভর্তি হতে পারো। কিন্তু বর্তমান যুগে এনসিতে তেমন ছাড়া মানে পার্সোনালিটি বিল্ড ছাড়া তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না। আগে যখন অগ্নিবীর ছিল না তখন কিন্তু আর্মি জিডির ক্ষেত্রে পুরো এক্সাম মাফ ছিল। যখন তুমি ফিজিক্যাল ক্লিয়ার করছো, মেডিকেল ক্লিয়ার করছো, তোমার জন্য এক্সাম পুরোপুরি মাফ, তুমি ডাইরেক্ট ওখানে কল লেটার পাবে। বা তুমি যখন হচ্ছে টেকনিক্যালের জন্য যাবে 12th সায়েন্সের ওপরে, তোমাকে 25% মার্কস ডিডাক্ট করে দেওয়া হবে পাসিং মার্কস থেকে। তার মানে কি তুমি এনসিসি সার্টিফিকেট ফায়দা পাচ্ছ ওটা। আচ্ছা, এছাড়া কি তোমাকে যদি অফিসার হওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এসএসবি সশস্ত্র সীমা বলে তোমাকে কিন্তু সার্ভিস সিলেকশন বোর্ডে তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউতে তোমার হচ্ছে কল দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সাম দিতে হয় না। যেখানে মানুষের বিটেক লাগে ওই আর্মির লেফটেন্যান্ট হওয়ার জন্য, তুমি সেখানে এনসিসি সার্টিফিকেট কমপ্লিট করলে তো তুমি যদি গ্র্যাজুয়েশনে সামান্য গ্র্যাজুয়েশনে যদি 50% পাও তাহলে ডাইরেক্ট তোমাকে এসএসবির জন্য 5 দিনের এসএসবির জন্য কল দেওয়া হয়। তো এনসিসি তোমাদের এই টাইপের পজিটিভনেস আছে, বাট পড়াশোনাটাকে স্যাক্রিফাইস করে নয়, ঠিক আছে। পড়াশোনাটা সবসময় মাস্ট, কারণ পড়াশোনা ছাড়া তুমি চাকরিতে টিকতে পারবে না। তো পড়াশোনাটা অবশ্যই করে যাবে। তার সাথে সাথে যদি মন চায় তুমি এনসিসিতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এনসি তোমার কী কী সুবিধা দেয় সেটাও আমি বলেছি। আশা করি তোমাদের যেটুকু বললাম এটা মাথায় ঢুকেছে। আমি আমার মতো করে যতটা পেরেছি চেষ্টা করেছি। কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করো আমাকে, ঠিক আছে। তো তোমরা শুনলে স্বপ্নময়ের বক্তব্য। সে একটা কথাও ছিল, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। সেই না ঘুমাতে পারার যে দুঃখ, ব্যর্থতা, সেইটা নিয়েই তিনি আজ সফল হয়েছেন স্বপ্নময়। তো তোমার দিকেও প্রতিদিন সেই স্বপ্ন দেখতে হবে। তো লাস্ট আমি তোমাকে একটা কোশ্চেন করব, যে যারা স্বপ্ন দেখছে ইউনিফর্মের প্রতি, যারা ভাবছে যে আমরা 1 বছর বা 2 বছর পর আমরা ইউনিফর্মটা পরবো, তো তাই তুমি লাস্টে কি বার্তা দিবে? কেন তারা আজ মানে কিভাবে তারা পরিশ্রম করবে, বা লাস্ট তাদের কি সাজেশন হবে, তাদেরকে তুমি কি বলতে চাও? আচ্ছা দেখো, দাদা বিশ্বজিৎদার যে কথাটা আমাকে বললো সেটা আমি তোমাদের বলতে চাই এটাই, যে যাদের আগামী 6 মাস কিংবা 7 মাস বা 1 বছরের মাথায় এক্সামগুলো আছে, যারা বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করেছো, বা যারা বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, বা যারা কেপি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য একটা কথাই বলবো, দেখো
জীবনটা তো সোজা নয়। তো তুমি যে জীবনটাকে উন্নত করার চেষ্টা করছো, সেটা কিন্তু তোমাকে এখন বর্তমান পরিস্থিতি থেকে কল্পনা করার ক্ষমতা আনতে হবে। সেটা হচ্ছে আজকে তুমি যে অবস্থায় আছো, তুমি যেভাবে দিন কাটাচ্ছ বা যে পরিস্থিতির মধ্যে ঘেরা হয়ে আছো, ওখান থেকে বেরোনোর পর আজ থেকে 1 বছর পরে যখন তুমি সফল হবে, তুমি দেখো যে তুমি কোন পরিস্থিতি থাকবে, কোন জায়গায় থাকবে। তুমি নিজেকে কি কল্পনা করতে পারো একজন পুলিশ অফিসার হিসাবে, বা একজন আর্মি অফিসার হিসাবে, বা একজন নেভি অফিসার হিসাবে? তুমি যদি চোখ বুজে নিজেকে কল্পনা করতে পারো যে হ্যাঁ আমি ভবিষ্যতে গিয়ে ওইটা হব এবং আমার মধ্যে পোটেনশিয়াল আছে, তাহলে তুমি অবশ্যই পারবে। তো তোমাকে কিন্তু পার ডে ওটা ইমাজিনেশন করতে হবে যে আমি ভবিষ্যতে 1 বছর পরে গিয়ে কোন জায়গায় থাকবো, আমার স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় থাকবে, আমার বাবা মাকে আমি কি সেই সফলতাটা দিতে পারবো যেটা সারা জীবন তারা আমার কাছে চেয়ে এসেছে, বা যারা মানে পাড়া প্রতিবেশী যারা আমাকে আজীবন ক্রিটিসাইজ করে এসেছে যে কতজন তো ওভাবে করে, যতজন তো চেষ্টা করে, কেউ পায় না, বা এখনকার সরকারি চাকরি তো টাকা ছাড়া হয় না, এইসব কথাকে যদি তুমি চাও যে না আমি মিথ্যা বলে প্রমাণ করব, তাহলে তুমি 100% চেষ্টা করবে, আর এই চেষ্টা তুমি ছাড়বে না। ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো যে চেষ্টা চালিয়ে যাও, তোমরা হার মেনো না, তোমরা পারবে। আর তোমার নিজের প্রতি যদি নিজে ভরসা রাখতে পারো, তাহলে একদিন 100% সফল হবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে, খুব সুন্দর তোমাদের জন্য মোটিভেট করলো, খুব সুন্দর সুন্দর কথা বললো। ঠিক আছে, তো এই কথাগুলো তোমরা মনে রাখবে যখন জীবনে চলবে, যখন জীবনের পথে চলবে, যখন বই খুলে দেখবে, যখন পড়বে, তখন সবসময় মনে রাখবে তোমার সেই বাবা মায়ের কথা, সেই বাবা মায়ের স্বপ্নের কথা, তোমার স্বপ্নের কথা। তাহলে দেখবে তোমার এই যে আজকে যে মানে যে খারাপ পরিস্থিতি চলছে, সেই খারাপ পরিস্থিতি একদিন থাকবে না, একদিন ঠিক তুমি সফল হবে। 1 বছর পর দেখবে তুমি ইউনিফর্ম পরছো, তুমি একটা ভালো জায়গায় যেতে পারো। সবাইকে বলবো জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, খেয়াল রাখো নিজের। ওকে।